আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে এই কামনাই করি। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি শাহনাজ আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। গত ক্লাসে আমি তোমাদের বহিপীর নাটকের প্রথম অংশ পড়িয়েছিলাম। তোমরা তোমাদের সহপাঠ বইয়ের নাটক অংশটি খুলে তৈরি হও, সঙ্গে খাতা কলম নিয়ে বসো। আমি আজ তোমাদের বহিপীর নাটকের দ্বিতীয় ক্লাসটি করব। তাহলে আমাদের আজকের পাঠ বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ। লেখক সম্পর্কে তোমরা গত ক্লাসে জেনেছ, আশা করি তোমাদের সেটি মনে আছে। মনে না থাকলে আরেকটু তোমরা ক্লাসটি দেখে নিবে। আজ আমরা সরাসরি আজকের দ্বিতীয় পর্বের ক্লাসে চলে যাব। তো এই পাঠ শেষে তোমরা নাটকটির কেন্দ্রীয় চরিত্রের পরিচয় দিতে পারবে, তাহেরাকে নারী অধিকার ও জাগরণের প্রতীক বলার কারণ ব্যাখ্যা করতে পারবে, জমিদার হাতেম আলী কেন শহরে এসেছিল তা বলতে পারবে, হাতেম আলীকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক চরিত্র কেন বলা হয় তা ব্যাখ্যা করতে পারবে। বহিপীর নাটকের অপ্রধান চরিত্রসমূহের পরিচয় দিতে পারবে। তো কাহিনী শুরু বা মুখ বা আরম্ভটা আমরা একটু বলি। কাহিনীটা আসলে একটি বজরার মধ্যে ঘটেছে, নাটকের পুরা কাহিনীটাই। তো এখানে দেখো একটি বজরার ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পরিবেশটা সম্পর্কে একটু জেনে নিই। হেমন্তের বেলা 9টা, পানির শব্দ, দূরে জাহাজের ধ্বনি, তীরে ফেরিওয়ালার হাঁকাহাঁকি, ভাটিয়ালি গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদির সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে মঞ্চে 2 কামরাওয়ালা একটি বজরা। দর্শকের দিকে বজরাটি খোলা, বজরার সামনে পাটাতনে বসে জমিদারের চাকর মশলা পেশে, একটু দূরে একজন মাঝি দড়ি পাকায়, তারই কাছাকাছি বসে হকিকুল্লাহ হুকা টানে। এখানে বলছে কি পর্দা উঠলে, আসলে তোমরা দেখেছো কিনা জানি না, নাটকটি শুরু হওয়ার আগে মঞ্চটি একটি পর্দা দিয়ে ঢাকা থাকে। তারপরে পর্দাটা ওঠার পরেই দেখা যায় নাটকের প্রথম যে শুরুর একটি পরিবেশ, সে পরিবেশটি এখানে সে কথাটি বলা হচ্ছে। বড় কামরায় হাতেম আলী বহিপীরের সাথে কথোপকথন করেন। তার বয়স 50-এর মতো, মুখে চিন্তার ছাপ। বহিপীরের বয়স কিছু বেশি, কিন্তু মজবুত শরীর। তো এখানে হচ্ছে হকিকুল্লাহ বহিপীরের সাথে থাকেন একজন, তার পাশাপাশি সবসময় থাকেন, অর্থাৎ তাকে সঙ্গ দেয় সবসময় আর কি। আর হচ্ছে হাতেম আলী একজন জমিদার, রেশমপুরের জমিদার তিনি। তো সূর্যাস্ত আইনে তিনিও জমিদারি হারাতে বসেছেন, তাই বজরাই করে তার পরিবার সহ শহরে যাচ্ছেন বন্ধুর কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য। কিন্তু তার পরিবারকে তিনি বলেন যে তিনি অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছেন, আর এই জন্যই তার মুখে চিন্তার ছাপ। জমিদারিটা কি তিনি টিকাতে পারবেন টাকা বা অর্থ সংগ্রহ করে? আর বহিপীরের বয়স যদিও হাতেম আলীর থেকে কিছু বেশি, কিন্তু যেহেতু তার শরীর মজবুত, তাই হয়তো এতটা তাকে বোঝা যাচ্ছে না। পাশের কামরায় হাতেম আলীর ছেলে হাশেম আলী মোড়ায় বসে তার মা খোদেজা ও তাহেরার তরকারি কোটা দেখে। হাশেম আলী যুবক, অস্থির মতি, একটুতেই রেগে যায়। তাহেরার বয়স অল্প, মুখে উদ্ভ্রান্ত ভাব। এখন আমরা নাটকের চরিত্রগুলো সম্পর্কে পরিচয় নিয়ে নিই, চরিত্র পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্রথমেই বলি, যেহেতু এটি হচ্ছে নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর, তো বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র নাম চরিত্র। পীর সাহেবকে বহিপীর কেন বলা হয়? কারণ তিনি বইয়ের ভাষায় কথা বলেন। দেশের বিভিন্ন জেলায় তার মুরিদ আছে। বছরান্তে তিনি বা 2 বছরান্তে এক একজন মুরিদের বাড়িতে যান।
তো এক এক এলাকায় এক এক ধরনের ভাষা, আঞ্চলিক ভাষা, সে আঞ্চলিক ভাষায় তার পক্ষে শিক্ষা গ্রহণ করা সম্ভাবনা। তাছাড়া তার কাছে মনে হয় আঞ্চলিক ভাষা বা কথ্য ভাষার মধ্যে কোনো পবিত্রতা নাই, তাই তিনি বইয়ের ভাষায় কথা বলেন। আচ্ছা, তিনি অত্যন্ত ধূর্ত ও বাস্তবজ্ঞান সম্পন্ন মানুষ। তিনি অশিক্ষিত সাধারণ মানুষের কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে তার ধর্ম ব্যবসা পরিচালনা করেন। তিনি সারা বছর তার মুরিদদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, তাদের কাছ থেকে অর্থ সম্পদ সংগ্রহ করেন। এবার তিনি বৃদ্ধ বয়সে এক মুরিদ কন্যাকে বিয়ে করে বসেন। বৃদ্ধ বয়সে মানে বুঝতেই পারছো 50-এর উপরে তার বয়স, এবং 14 বছর আগে তার আগের স্ত্রী অর্থাৎ প্রথম স্ত্রী গত হয়েছেন। এখন তিনি একদম কিশোরী একটি মেয়েকে বিয়ে করেছেন। মুরিদ ও কন্যার সৎমাতা মিলেই সব আয়োজন করে, কিন্তু কন্যা পালিয়ে যায়। তখন তিনি নিজেই হবু স্ত্রীর সন্ধানে বের হন এবং ঘটনাচক্রে তার সন্ধানও পেয়ে যান। তখন তিনি অত্যন্ত চালাকি ও বুদ্ধিমত্তার আশ্রয় গ্রহণ করেন। নাটকে আমরা তাকে এই পর্যায়ে দেখতে পাই। আমরা দেখি তিনি অত্যন্ত ধৈর্যশীল ও বুদ্ধিমান লোক। বাস্তব বুদ্ধিও তার টনটনে। তার স্ত্রীকে উদ্ধারে তিনি পুলিশের আশ্রয় গ্রহণ করার অভিনয় করেন, কিন্তু তাহেরা তার পাল্টা যুক্তি দিলে তা থেকে তিনি সরে আসেন। তিনি তখন মানবিকতার বাহানা করেন, বলেন এ মেয়ে কখনো স্নেহ মমতা পায়নি, তার কাছ থেকে স্নেহ মমতা পেলে বুঝতে পারবেন। এতেও কাজ না হয় তিনি জমিদারের অসাহত্যের সুযোগ গ্রহণ করেন। তিনি টাকা দিয়ে জমিদারি রক্ষা করার প্রস্তাব করেন, শর্ত হিসেবে তাহেরাকে ফেরত চান। কিন্তু তার সব চক্রান্ত একসময় ব্যর্থ হয়। তাহেরা ও হাশেম আলী পালিয়ে যায়। তখন আমরা দেখি তিনি বাস্তবতা মেনে নেন। তিনি তাদের তাড়া করতে নিষেধ করেন। এতে তার একই সাথে বুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞানের পরিচয় পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে তাহেরাই নাটকের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, এক বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, কেননা তাকে কেন্দ্র করেই নাটকটির ঘটনা প্রবাহ আবর্তিত হয়। সে মাতৃহারা, তার কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎ মাতা তাকে বৃদ্ধ পীরের সাথে বিয়ের ব্যবস্থা করেন, কিন্তু এ অন্যায় বিয়ে মেনে নেননি। পালিয়েছে, দুঃসাহসের সাথে শহরগামী বজরায় চড়ে বসেছে, কিন্তু একসময় পীরের কাছে ধরা পড়ে। বজরায় একমাত্র হাশেম আলী ছাড়া অন্য সবাই তার বিরুদ্ধে গেলেও সে বৃদ্ধের সাথে তার না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এ হিসেবে তাহেরা একটি অত্যন্ত অনমনীয় চরিত্র, কিন্তু যখন সে জমিদারের অসাহত্যের কথা জেনেছে তখনই সে রাজি হয়েছে, মানবিকতার পরিচয় দিয়েছে। অর্থাৎ সে একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র। সবশেষে সে নতুন জীবনের সন্ধানে হাশেম আলীর হাত ধরে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহেরাকে 20 শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক বলা যায়। তবে একটু চিন্তা করে দেখো যে এখনো কিন্তু মেয়েরা এমন সিদ্ধান্ত নিতে ভয় পায় বা পিছপা হয়, অথচ সেই সময়ে 1955 সালে সেই সময় একটি কিশোরী মেয়ে তার বাড়ি থেকে একজন নাবালক ভাইয়ের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসে। কত বড় দুঃসাহসের ব্যাপার। এবং তারপরে বহিপীর তাকে নেওয়ার জন্য চেষ্টা করেছে, খুদে যাও বলেছে তাকে যেতে, তারপরেও সে কিন্তু মোটেও নমনীয় হয়নি এবং কোনো মতেই সে যেতে চায়নি। অর্থাৎ নারী জাগরণের প্রতীক। তার বিরুদ্ধে যে অন্যায় করা হচ্ছে, সে অন্যায়ের বিরুদ্ধে সেই সময়ে এই সোচ্চার এই নারী চরিত্রটি। এবারে দেখি আমরা হাশেম আলী জমিদার পুত্র। সে এই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সে কেন্দ্রীয় চরিত্র, বহিপীরের বিপরীত চরিত্র। অত্যন্ত শান্তভাবে কুটচালকে মোকাবেলা করেছে এবং পরিশেষে জয়লাভ করেছে। বহিপীর নেতিবাচক চরিত্র। ব্যক্তিগত স্বার্থের হিসেবে সে জীবন ও জগৎকে গণনা করে। অন্যদিকে
হাশেম আলী ইতিবাচক চরিত্র, মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের গুরুত্ব তার কাছে সর্বাধিক। এ অর্থে হাশেম আলীকেই নায়ক এবং বহিঃপীরকে খলনায়ক হিসেবে বিবেচনা করা যায়। হাশেম আলী জমিদার পুত্র হলেও বৈষয়িক বিবেচনা তার কাছে কম, জমিদারি নিয়ে ভাবে না। সে বিএ পাস, এখন একটি প্রেস বসাতে চায়। পিতার জমিদারি চলে গেলে এবং সে এজন্য প্রেস বসাতে না পারলেও সে চিন্তিত নয়। সে ভাবে যখন পড়ালেখা করেছে তখন একটা কিছু হয়ে যাবে। সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ। বজরায় সে প্রথম অচেনা মেয়েটির সমস্যা প্রকৃতি উপলব্ধি করে। সে তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে পড়ে। মেয়েটি আত্মহনন করতে গেলে সে তাকে রক্ষা করে। পুরো বজরার মানুষ যখন তার বিরুদ্ধে, তখনও সে মেয়েটির পক্ষ ত্যাগ করেনি। নাটকে তাকে অস্থির চিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির। এক্ষেত্রে মাতার সাবধান বাণী, বহিঃপীরের ভীতি প্রদর্শন, পিতার করুণ মুখ কিছুই তাকে পিছু টলাতে পারেনি। সে তাহেরাকে বাঁচাতে চেয়েছে, এমনকি বিয়ে করে হলেও। জমিদার পুত্র হিসেবে তাহেরা তার কাছে অচেনা একটি পরিচয়হীন মেয়ে। শেষ পর্যন্ত সে সব বৈষয়িক বিষয়বস্তু ত্যাগ করে মেয়েটিকে নিয়ে অনিশ্চিত অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার এ পদক্ষেপকে অবশেষে বহিঃপীর নিজেই সঠিক বলে অনুমোদন করেছেন। হাশেম আলী ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক চরিত্র। অর্থাৎ যেমন খোদেজা অর্থাৎ জমিদার পত্নী বলতেছিলেন যে পীরের বিপক্ষে গেলে পীরের অভিশাপ লাগবে, তাই তার মতো তার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে এবং পীরের স্ত্রী হওয়া মানুষের জন্য সৌভাগ্যপূর্ণ বিষয়। হাশেম আলী এই কথাগুলো মানে নাই। তার কাছে মনে হয়েছে এই কথাগুলো ঠিক নয়। অর্থাৎ ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক যে অবিচার, মেয়েটার প্রতি যে অন্যায় করা হচ্ছিল, একটা কিশোরী মেয়ে তার মতের বিরুদ্ধে অসম একটা বিবাহ দিয়েছিল তার বাবা মা, সৎমা এবং বাবা, তার বিপক্ষে এবং বিরুদ্ধে প্রতিবাদ করেছে হাশেম আলী। এবারে হাতেম আলী একজন ক্ষয়িষ্ণু জমিদার অর্থাৎ জমিদারি প্রায় শেষের পর্যায়ে। খাজনা বাকি পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে। জমিদারি রক্ষার জন্য তিনি শহরের বন্ধুদের কাছে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার জমিদারি নিলামের সংবাদটি তিনি পরিবারের সবার কাছে গোপন রেখেছেন। চিকিৎসার অজুহাতে তিনি শহরে গিয়েছেন, কিন্তু তিনি অর্থ সংগ্রহে ব্যর্থ হন। অবশেষে তিনি বহিঃপীরের কাছে কথাটি বলেন। বহিঃপীর তাকে কঠিন শর্ত দেন। অর্থ ধারের বিনিময়ে তার স্ত্রীকে তার হাতে তুলে দিতে হবে। মেয়েটিও এতে রাজি হয়, কিন্তু বেঁকে বসেন জমিদার নিজেই, কেননা তার নিজেকে নিজের কাছে কসাই বলে মনে হয়। তার মনে হতে থাকে এবং তার মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। তিনি টাকা নিতে অস্বীকৃতি জানান। এতে হাতেম আলীর উচ্চ নৈতিকতাবোধের পরিচয় ফুটে উঠেছে। হাতেম আলী স্থিতি আত্মনিমগ্ন, উচ্চ মানবিক চেতনা সম্পন্ন একটি উজ্জ্বল চরিত্র। অর্থাৎ তার জমিদারি রক্ষা করার জন্য বহিঃপীর টাকার ব্যবস্থা করে দিতে বলেছে, শর্ত হিসেবে তার স্ত্রীকে তার কাছে ফেরত দিতে হবে। হাতেম আলী এ প্রস্তাবে রাজি হয়নি। অর্থাৎ এখানে তাকে এক উচ্চ নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এরপর আছে দুইটি অপ্রধান চরিত্র। একটি হচ্ছে খোদেজা জমিদার গিন্নি, অত্যন্ত সাদামাটা একটি চরিত্র। তিনি কুসংস্কারাচ্ছন্ন ও অত্যন্ত ধর্মভীরু। একটি অচেনা মেয়ে বজরায় আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিয়েছেন। মেয়েটির দুঃখের কাহিনী জেনে ব্যথিত হয়েছেন। আবার যখন জেনেছেন মেয়েটি একজন পীরের পালিয়া স্ত্রী, তখন তিনি তাকে ফিরিয়ে দিতে চেয়েছেন। তিনি উপলব্ধি করেছেন এ বিয়ে অন্যায়, কিন্তু পীরের অভিশাপের ভয়ে ভীত থেকেছেন। তার ছেলেও পীর মুখোমুখি অবস্থান নিলে পীরের পক্ষ নিয়েছেন, আবার ছেলেকেও শক্তভাবে দমন করতে পারেননি। তার মধ্যে বাঙালির চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে।
আরেকটি চরিত্র আছে, সেটি হচ্ছে হকিকুল্লাহ, বহিপীরের সহকারী, পীরের ধামা ধরা ব্যক্তিত্বহীন চরিত্র, অর্থাৎ পীর যা বলে ও তাই শোনে। নাটকে সে মূলত পীরের আজ্ঞা পালন করেই চলেছে, পীর যা বলছে বহিপীর হকিকুল্লাহ সে কথাই শুনে যাচ্ছে। তো এই নাটকটিতে প্রতিফলিত সমাজচিত্র থেকে বোঝা যায় নাটকটির সময়কাল 19 শতকের শেষ ভাগ বা 20 শতকের সূচনা লগ্ন। নাটকে দেখা যায় জমিদার হাতেম আলী সূর্যাস্ত আইনে তাঁর জমিদারি হারাতে বসেছেন। সূর্যাস্ত আইন প্রণীত হয় 1793 সালে এবং এ আইনে জমিদারি হারাতে থাকে এ সময় পর্যন্ত। সে সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেকে বসা পীর প্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চিত্র ফুটে উঠেছে এ নাটকে। এই নাটকে আমরা দেখতে পাই পীর সাহেবকে ধনী গরিব সবাই অসম্ভব ভয়ও মান্য করে। আসলে আমরা মান্য করব কাকে? আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, অবশ্যই কোনো পীরকে না। গ্রামের সাধারণ মানুষ তাদের পীরকে পেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তার সেবা করার জন্য পাগল হয়ে যায়। ধন সম্পদ থেকে শুরু করে নিজ কন্যাকে পর্যন্ত তারা দান করে। নাটকটি বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীর প্রথার একটি বিশ্বস্ত দলিল। কিন্তু নাটকটি শেষ পর্যন্ত আমাদের আলোর পথ দেখায়, এ অবস্থা বদলানোর সংকেত প্রদান করে। নাটকটির দুটি প্রধান চরিত্র হাশেম আলী ও তাহেরা এ ব্যবস্থা ভেঙে বেরিয়ে আসে। কুসংস্কার, অন্ধবিশ্বাসের স্থানে মানবিকতার জয় হয়। অপরাপর চরিত্রগুলোর মধ্যেও যৌক্তিক মানবিক বোধ জাগ্রত। নাটকটি এভাবে মানবিক জাগরণের দৃশ্যকাব্য হয়ে উঠেছে। অর্থাৎ প্রত্যেকেই যখন মানবিকতার পরিচয় দিচ্ছেন, তখন বহিপীর নিজেও এদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আচ্ছা, তাহলে এই নাটকের প্রথম সংলাপটি কে বলেছেন, এমন একটি প্রশ্ন তোমাদের আসে। প্রথম সংলাপ হাশেম আলীর, আর শেষ সংলাপটি বহিপীরের। তোমরা মূল বইটি পড়ে নিবে, আর আমি যে দুইটি ক্লাস করলাম এই দুইটি মনোযোগ দিয়ে পড়বে, তোমরা অনেক উপকৃত হবে আশা করি। এবারে আমরা দেখি আজকের পাঠ শেষে তোমরা কতটা অর্জন করতে পেরেছো। তো বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি? বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। বহিপীর নাটকের ইতিবাচক চরিত্র কোনটি? ইতিবাচক চরিত্র হাশেম আলী। আচ্ছা বলো তো তাহলে নেতিবাচক চরিত্র কোনটি? অবশ্যই তোমরা বলতে পারবে নেতিবাচক চরিত্র বহিপীর। হাতেম আলী, জমিদার হাতেম আলী শহরে এসেছেন কেন? কেন এসেছেন? সূর্যাস্ত আইনে তার জমিদারি নিলামে উঠতে যাচ্ছে, সেই জন্য অর্থ সংগ্রহের জন্য শহরে এসেছেন। বহিপীর হাতেম আলীকে কী শর্ত দেন? বহিপীর হাতেম আলীকে শর্ত দেন তার স্ত্রী তাহেরাকে যদি তার হাতে তুলে দেয় তাহলে তার জমিদারি রক্ষার অর্থ প্রদান করবেন। বহিপীর নাটকের সময়কাল কখন? তাহলে ওই যে 19 শতাব্দীর শেষ এবং 20 শতাব্দীর প্রারম্ভে, 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের সূচনা লগ্ন। এক কথায় 19 শতকের শেষ ভাগ, 20 শতকের সূচনা লগ্ন। বহিপীর নাটকে বাংলাদেশের সমাজের কোন চিত্র ফুটে উঠেছে? ফুটে উঠেছে হচ্ছে সে সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেকে বসা পীর প্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চিত্র ফুটে উঠেছে। হাতেম আলীর বয়স কত? হাতেম আলীর বয়স 50 বছর। আচ্ছা, একটি বাড়ির কাজ নাও তোমরা। তাহেরাকে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর তোমরা লিখে বাড়ির কাজের খাতায় লিখবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অবশ্যই ক্লাস 2টি মনোযোগ সহকারে দেখবে এবং মূল বইটি তোমরা পড়বে। আর সব কিছু স্বাভাবিক হলে আমরা ক্লাসে অবশ্যই এটি দিয়ে
নাটক করব, এক একজন এক এক চরিত্র নিয়ে আমরা নাটকটি যদি মঞ্চস্থ করি তোমাদের আরও এই বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার হবে। তো ঠিক আছে, সবাই দোয়া করি ভালো থাকো। আল্লাহ হাফেজ।